ইউনূস সরকার নিজে গায়ে পড়া পাড়া দিয়া ঝগড়া করে ভারতের সাথে সম্পর্ক নষ্ট করেছে, তলানীতি নিয়েছে। এটা এককভাবে বাংলাদেশ বর্তমানে ইন্টারিম সরকার দায়ী। মানুষের কাছে পরিষ্কার হয়ে যাচ্ছে যে তারাই ইচ্ছা করে ভারতের সাথে ঝগড়াটা লাগায় রাখছে। তারপরও ধৈর্য ধরে জয়শঙ্কর এই বেগম খালেদা জিয়ার এই অনুষ্ঠানে যোগ দিয়া প্রমাণ করতে চেয়েছে, প্রমাণ দিয়েছেন ভারত অত্যন্ত যে আমরা কোনো বিশেষ দলের প্রতি আমাদের কোনো আনুগত্য নেই। বাংলাদেশে যারা গণতান্ত্রিক চর্চা করবে, যারা জঙ্গিবাদের চর্চা পরিহার করবে, যারা এসে দেশে তাদের সাথে আমাদের সম্পর্ক থাকবে, জনপ্রতিনিধি তারা হবে, তাদের সাথে আমার সম্পর্ক থাকবে। জয়শঙ্কর কিন্তু ভারতের হয়ে অত্যন্ত সুন্দর বার্তা বাংলাদেশে দিয়ে গেছে। যদিও আমাদের ইউনূস সরকারের কেউ কেউ পরারভূত তারা সেটা না বোঝার মান করে নানা ধরনের বক্তব্য দিচ্ছে, কারণ তাদের তো উদ্দেশ্য হাসিল হতে চাচ্ছিলেন সেটা তো নষ্ট হয়ে যাচ্ছে। মানুষের কাছে পরিষ্কার হয়ে যাচ্ছে যে তারাই ইচ্ছা করে ভারতের সাথে ঝগড়াটা লাগায় রাখছে। জয়শঙ্কর সাহেব পৃথিবীতে যে 5 জন বা 10 জন ডিপ্লোম্যাট তাদের অন্যতম একজন। তিনি যে অন্তত রাজনীতির জন্য আসবেন না এটা আমরা বিশ্বাস করতে রাজি না। আপনি জয়শঙ্কর আগমন বাংলাদেশের রাজনীতিকদেরকে মেসেজ দিয়ে গেছে, যদি কেউ তাদের সার্বভৌমত্বের জন্য হুমকি হয় অবশ্যই তারা ভিন্নভাবে চিন্তা করবে। আপনারা যে কয়জন উপদেষ্টা আছেন একজনও বাংলাদেশে থাকতে পারবেন না। আপনাদের বউ পোলাপান নাতি আরো সাথী যা কিছু আছে সবকিছু নিয়ে আপনাদের পালাতে হবে এই দেশ থেকে। ডক্টর ইউনূস লক্ষ্য করবেন যে লোক প্রথম 13 মাস বা 12 মাসে 13 বার বিদেশ সফর করেছেন, লাস্ট 2-3 মাসে ভদ্রলোক এখন খুব একটা বিদেশে যাচ্ছেন না। ব্যাপারটা কি? তার মানে কি এখন আর তাকে কেউ ওয়েলকাম করার জন্য নেই যে সে যে দেশটিতে তিনি সফর করবেন? এগুলি কি আমাদেরকে বিভিন্ন রকমের মেসেজ দিচ্ছে না? দিচ্ছে। ভারত কিন্তু গত 15-16 মাস ধরে বলে আসছে আমরা এই অন্তর্বর্তী সরকারের সাথে কোনো কাজ করব না, আমরা নির্বাচিত সরকারের সাথে কাজ করতে চাই। এই কথাটি পরিষ্কার ভাবে একাধিকবার ভারতের সাউথ ব্লক তাদের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিবৃতি দেওয়া হয়েছে, একেবারে অফিসিয়াল আনুষ্ঠানিক। সুতরাং তারা ডক্টর ইউনূসের সাথে যে কাজ করবে না বা কাজ করতে চায় না সে কথাটাই তো এখানে আবারও রিফ্লেক্ট করলো। যদি কেউ তাদের এবং উল্লেখ করেছে কেউ যদি স্বাধীনতা তাদের সার্বভৌমত্বের জন্য হুমকি হয় অবশ্যই তারা ভিন্নভাবে চিন্তা করবে। সুতরাং জয়শঙ্কর আগমন বাংলাদেশের রাজনীতিকদেরকে, বাংলাদেশের ভোটের মাঠকে, বাংলাদেশের বিশ্লেষক সবাইকে একটা মেসেজ দিয়ে গেছে এবং আমার মনে হয় তার প্রভাব ইতিমধ্যে বাংলাদেশের রাজনীতিতে পড়েছে। গতকালকেই দেখলাম হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানায়, আমি জানি না 20 থেকে 25 বছরের কোন একটা বয়স হবে একটা ছেলে, সে পুলিশের ওসি এসআই তাদেরকে যেভাবে হুমকি দিয়ে থানার মধ্যে গিয়ে যে সে বলে মানে সে থানা পড়ায় দিচ্ছে, সে এসআই কে সন্তোষকে জ্বালিয়ে দিয়েছে, এইভাবে হুমকি দিয়ে আবার সে একজন গ্রেফতারকৃত ব্যক্তিকে থানা থেকে ছাড়িয়ে নিয়ে চলে গেছে। এটা কিন্তু কোনো বিচ্ছিন্ন ঘটনা না। আমি বলতে চাচ্ছি এইটা একটা মেসেজ। এবং ধরুন এটা গেল, একজনে আনলো, এখন যদি আমি প্রশ্ন করি যে এই ভিডিওটা করলো কে? ধরুন ভিডিওটা কেউ না কেউ করলো, একাধিক লোকে করতে পারে, সে ভিডিওটা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করলো কে? এগুলি কি প্রশ্ন না? তার মানে কি এই কাজটা করা হয়েছে পরিকল্পিতভাবে এবং এই কাজটা পাবলিসাইজ করা হয়েছে পরিকল্পিতভাবে। তার মানে দে ওয়ান্টেড টু গিভ ইউ এ মেসেজ, আমরা কিন্তু এটা করেছিলাম এবং আমরা এখন এগুলি করার ক্ষমতা রাখি। দিস ইজ দ্য পয়েন্ট। নির্বাচন খুব সামনে, সুতরাং তারা থানা, ওসি, ডিসি, এসপি সবাইকে বাধ্য করার চেষ্টা করবে যে আমরা যা বলি তা শুনতে হবে, নাইলে কিন্তু আমরা এটা করেছিলাম, এটা করব। এখন তারা দেখবেন যে 2024 সালের 5 আগস্টকে তারা 1971 সালের সাথে রিপ্লেস করার চেষ্টা করেছে, রিসেট বাটন, কিন্তু তারা আসলে 5 আগস্ট দিয়ে 15 আগস্টকে রিপ্লেস করেছে। তারা 24 দিয়ে 75কে রিপ্লেস করার চেষ্টা করেছে এবং বাংলাদেশের মানুষ একজন মোস্তাকের রিপ্লেসমেন্ট হিসেবে একজন ইউনূসকে দেখেছে। এবং যেই ইউনূসের আমলে, যে কিনা 2 দিন আগে দাবি করেছে যে
যে গত 17 বছরে নাকি তারা যা কিছু করেছে এত কিছু গত 17 বছরে কোনো সরকার করতে পারে নাই। অবশ্যই এত সংখ্যক ধর্ষণ কারোর আমলে হয় নাই, এত মানুষ খুন কোন আমলে হয় নাই, এত লুট তরাজ ধ্বংস অগ্নিসংযোগ কোন আমলে হয় নাই, বাংলাদেশে এত সংখ্যক লোক কখনো বেকার হয় নাই, এত সংখ্যক কারখানা ইন্ডাস্ট্রি কখনো বন্ধ হয়ে যায় নাই, দেশের বিনিয়োগ এরকম শূন্যের কোঠায় কখনো নেমে আসে নাই, দেশের প্রবৃদ্ধি কখনো এত নিচে নেমে যায় নাই। যা কিছু বলবেন এমন কোন খাত নাই যেখানে তিনি দেশের সব ধরনের ক্ষতি সাধন করেন নাই। সুতরাং উনি কথা খুব একটা খারাপ বলে নাই, আমরা ওনার কথাকে সমর্থন করতে চাই। এই ডক্টর ইউনূস এবং তার যেই উপদেষ্টা পরিষদ আছেন, আমি শুধু একটা কথা বলতে চাই যে যদি কোনোদিন এদেশে নির্বাচিত সরকার আসে, আমি ওনাদেরকে বলবো যে আপনারা কত ভালো কাজ করেছেন, কত বড় বাপের বেটা, পারলে বাংলাদেশে থাকবেন। আমরা বাংলাদেশের মানুষ আপনাদের সাথে দেখা করবে, আপনাদেরকে দরকার হলে মিষ্টি খাওয়াতে যাবে, দয়া করে থাকবেন। বাংলাদেশ আওয়ামী লীগের সকলে পালিয়ে যায় নাই, একটা দলকে আপনারা নিষিদ্ধ করেছেন, কিছু নেতারা তাদের জীবনের কারণে তারা দেশের বাইরে চলে গিয়েছেন, কিন্তু এখনো কোটি কোটি আওয়ামী লীগের লোক বাংলাদেশে আছে। কিন্তু আপনারা যে কয়জন উপদেষ্টা আছেন একজনও বাংলাদেশে থাকতে পারবেন না। আপনাদের বউ পোলাপান নাতি আরো সাথী যা কিছু আছে সবকিছু নিয়ে আপনাদের পালাতে হবে এই দেশ থেকে। এই সরকার এবং এরা যেই সমঝোতার কথা বলতেছিলেন আউয়াল স্যার, আচ্ছা বলুন তো, যদি আপনারা সমঝোতাই করবেন, ঐক্যই করবেন, তাহলে নির্বাচনের দরকার কি? তাহলে হাজার হাজার কোটি টাকা খরচ করে ব্যালট পেপার ছাপানোর দরকার কি? আপনারা তাহলে আসন বা মন্ত্রী ভাগ করে নেন এবং সরকার গঠন করে ফেলেন, তাহলে এই ভোট ভোট নাটক করার তো কোনো প্রয়োজন নেই, আছে কি? তাহলে স্যার আপনি কি মনে করেন, নির্বাচনটা যদি হয়ে যায়, যদি হয়, তাহলে কি আপনার কি মনে হয় স্যার যে বহির্বিশ্ব এই 50% অর্থাৎ আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি ছাড়া যে অংশটাকে বাদ দেওয়া হলো, এই নির্বাচন পৃথিবীতে গ্রহণযোগ্য হবে? এই বিষয়ে আপনার কি মন্তব্য জানতে চাইতেছেন? গ্রহণযোগ্য হওয়ার তো প্রশ্নই আসে না। এই নির্বাচন তো গ্রহণযোগ্যতা কিভাবে পাবে? আপনি বলেন যে শুধু 50%-এর বেশি প্রতিনিধিত্ব যারা করে তারা নির্বাচনের বাইরে। আবার এই যে একটু বললো আমার সহ-আলোচক প্রফেসর সাখাওয়াত নায়ক, এই যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং শুরু করছে, কালকে পেপারে দেখলাম যে ঢাকার 20টা আসনে প্রায় কত লক্ষ ভোটার এখানে সংযোজন করা হয়েছে এই কয়েক মাসে। সেটা আমাদের মনে আছে 1,20,00,000 ভোটার ওই যে বিএনপি জামাতের ওই যে আপনার 2006 সালের ইলেকশনে, 7 সালের ইলেকশনে ছিল, যার জন্য বিএনপি এটা ইলেকশন যা হয় নাই, সেই আলামত কিন্তু এখনো শুরু হয়েছে। আবার ধরেন এখানে একটা তো আছে যে মানে বেশিরভাগ প্রতিনিধিত্ব নাই দলগুলাতে, আরেকটা হইলো যে বিএনপি জামাত। এই বিএনপি বলছে যে 5 উপদেষ্টা নিরপেক্ষ না, এদেরকে সরাইতে হবে, কতবার দাবি দিছে। আবার জামাতও দিছে যে 3 উপদেষ্টা না সরাইলে এরা নিরপেক্ষ না। এখন যারা উপদেষ্টাকে সরাইতে চায় সেই উপদেষ্টার অধীনে তারা নির্বাচনে যাচ্ছে। আপনি বুঝেন, আমি তাদেরকে চাই না বলতেছি, আবার তাদের অধীনে আমি নির্বাচনে যাচ্ছি, তাহলে সেটা নির্বাচন নিরপেক্ষভাবে কিভাবে হবে? ওই যে বললো না, আওয়ামী লীগের দোষ দেয় 24 সালে যে আমি দামি নির্বাচন করছে, এবারও তো আর আমি দাবি হবে না, এবার হবে আমি তুমি নির্বাচন, আমি আর তুমি। বুঝছেন তো, এই নির্বাচন তারা করছে। আমার পরিষ্কার কথা, আমি ওই যে হাঙ্কি ভাঙ্গিতে নাই, আমার পরিষ্কার কথা যে ইউনূসের অধীনে কোন নির্বাচন সুষ্ঠু হবে এটা জনগণ বিশ্বাস করে না। এখানে আমি তুমি নির্বাচনের পায়তারা চলছে, এগুলো অবিলম্বে বন্ধ করা দরকার। মোহাম্মদ ইউনূসকে বলবো, অনেক করেছেন, আপনি দয়া করে এবার গদিটা ছেড়া পদত্যাগ করে ওই তত্ত্বাবধায়ক সরকার আছে ক্ষমতাটা দিয়ে আপনি যান, তারপরে ওই তত্ত্বাবধায়ক সরকার আইসা যদি একটা ভালো নির্বাচন করতে পারে সমস্ত দলের অংশগ্রহণে, তাহলে দেশে স্থিতিশীলতা, শান্তি,
গণতন্ত্র আসার কিছুটা সম্ভাবনা দেখা দিবে। আর নতুবা বর্তমান যে পথে চলছে এই ইলেকশন ইঞ্জিনিয়ারিং এবং যেভাবে গুজামিলের চলছে, আমি তুমি নির্বাচনের যে পথ করছে, এতে দেশের স্থিতিশীলতা নষ্ট হবে, গণতন্ত্র বিনষ্ট হবে এবং মনে করেন যে অশান্তি আরো সামনে, আরো ভয়াবহ অশান্তি রয়ে গেছে। স্যার যেটা বলেন আসলে কি আমরা এই থেকে উত্তরণের পথ কি? স্যার তো বলেন যে সে তো বিদায় হবে না, সে তো আদম ব্যাপারীরা তো খুব চেষ্টা হয়ে থাকে, সহজে যাবে না, ভদ্রভাবে যাবে না। এই যে ডক্টর ইউনূস তার মানে এই বাংলাদেশের জনগণ এই ইউনূস নামের জোকের কবল থেকে কিভাবে বাঁচতে পারে, এই ব্যাপারে যদি আপনি একটু বলতেন আমাদের। আপনি ভালো উপমা ব্যবহার করেছেন যে ইউনূস নামের জোকের কবল থেকে বাংলাদেশের মানুষ কিভাবে বাঁচতে পারে। আসলে জোকের মুখে লবণ না দেওয়া পর্যন্ত জোক মরে না, ঠিক। সুতরাং জোকের মুখে এখন লবণ দিতে হবে। অলরেডি লবণ জয়শঙ্কর কিছুটা দিয়ে গিয়েছেন, এবং জয়শঙ্কর যে দিয়ে গিয়েছেন এটা কি ঢাকাস্থ সব পৃথিবীর অন্যান্য দেশের দূতাবাসগুলি খেয়াল করে নাই? তারা কি এটা জানে না? তারা ভালো করে বুঝতে পারছে, তাদের কাছে স্পেশাল নোট। হ্যাঁ, তো ঘটনা ইউনূস কতদিন থাকবেন বা থাকবেন না, আমি এটা বলতে চাই এটা সম্পূর্ণ জামায়াত ইসলাম এর উপর নির্ভর করে। এবং আমরা দেখতে পাচ্ছি যে ও মানে এই যে সবকিছু বোধহয় একটা নির্বাচনের দিকে যাচ্ছে, নির্বাচনী ট্রেন। খেয়াল করে দেখবেন হঠাৎ করে এক ধরনের মনোনয়ন বাতিলের রাজনীতি শুরু হয়েছে। মনোনয়নের বাতিলের রাজনীতি এবং উদ্ভট কারণ কি যে ওই ফর্মে প্রার্থী তার ভোটার তালিকায় মানে তার একটা নাম্বার আছে, মানে এনআইডি নাম্বার না, ভোটার তালিকায় ভোটার নাম্বার, সেটা যদি কেউ ভুল করছে বা কিছু একটা বা সামথিং, এবং এই লাইনে জামাতের ডাক্তার তাহেরও নাকি আছে। এর মানে হচ্ছে যে জামাতের তাহের কিন্তু ওই আপিল করে তারটা ঠিক হয়ে যাবে, আর বাদ বাকিটা টিকবে না। তার মানে ওইটাকে লেজিটিমাইজ করার এটা আরেকটা কৌশল। আরেকটা জিনিস একই সাথে আমি আসবো আপনাকে, যেটা ভুলে যাব না, সেই ভুলে না যাওয়ার জন্য বা ডকুমেন্টেড থাকুক সেই জন্য বলতে চাই, গতকালকে বা পরশু রাঙামাটিতে একদল পর্যটক প্রায় 100 জনের মতো পর্যটককে পার্বত্য চট্টগ্রামে একটা নতুন অস্ত্রধারী সংগঠন তারা এই 100 জনের মতো বাঙালি পর্যটককে কান ধরে উঠবস করিয়েছে এবং বলছে যে এইবারের জন্য তোদেরকে মাফ করে দিলাম, এই জায়গায় আসলে এরপরে। বাংলাদেশের এই 54 বছর ইতিহাসে কি এরকম কোনো ঘটনা কখনো ঘটেছে? ঘটনা, এবং এটা নিয়ে অদ্ভুত ব্যাপার, এটা নিয়ে কোনো আন্দোলন নাই, আলোচনা নাই, কিছুই নাই, বাইতুল মোকাররম কিচ্ছু নাই। আমি সেই কারণেই ব্যাপারটা তুললাম যে থাকুক ডকুমেন্টেশন। কারণ তার মানে কি, এইটা শায়েস্তাগঞ্জের ওই ছেলেটার ঘটনা, থানায় গিয়ে যেটা করলো, পার্বত্য চট্টগ্রাম রাঙামাটিতে এটা ঘটলো, এর কারণ কি বাংলাদেশের এই নির্বাচনের আগে ব্যাপক অস্থিতিশীলতা সৃষ্টি হবে। একজন হাদি দিয়ে আমরা দেখেছি যে কি করা যায়, আরো বেশ কিছু হাদি নাম্বার 2, 3, 4 তৈরি হয়ে যেতে পারে। আমরা জানি না কে করবে, কিভাবে করবে, কারণ দেশের রাজনৈতিক অবস্থাকে ভয়ঙ্কর রকমের অস্থিতিশীল করে ফেলা হতে পারে। আমরা তো আর বলতে পারবো না যে হবেই। তো এরকম ব্যাপার নিয়ে আসলে ভয় পাওয়ার যথেষ্ট কারণ আছে। আর আপনি বলছিলেন যে বহির্বিশ্ব কি এই নির্বাচনকে গ্রহণযোগ্যতা দিবে বা তাদের কাছে গ্রহণযোগ্য হবে? সবার আগে বাংলাদেশের মানুষ গ্রহণ করবে, সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। হ্যাঁ, বাংলাদেশের মানুষই এটা গ্রহণ করবে না। এবং ওই যে স্যার বলছেন যে এটা হবে আমি তুমি নির্বাচন, আমি স্যারের কথাটাকেই আমার কাছে ভালো লাগছে টার্মটা, যে অবশ্যই এটা হবে আমি তুমি নির্বাচন। জামাত আর বিএনপি যে হঠাৎ করেই দেখলাম ছাত্র দলের সাথে মিটিং এর আগে তারেক রহমান ছাত্র শিবিরের সাথে বৈঠক করলো, মানে মায়ের পেটে ভাইয়ের সাথে দেখা করার আগে মানে খালাতো ভাইয়ের লোকে দেখা। তো এটা স্যার কি, মানে এটা আপনার কি মনে করেন, এটা ঘটনাটা কি? মানে এত ভালোবাসা জামাতের সাথে, আমরা ভাবছিলাম তিনি যখন বক্তব্য দিলেন, আমরা কেউ বললো তার বক্তব্য এত ভালো, কিন্তু আমাদের যথেষ্ট সন্দেহ ছিল। আমাদের সন্দেহ তো স্যার সত্যি হলো, তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির সাথে না বসে সরাসরি জামাতের মানে কচিকাঁচা রাষ্ট্রের সাথে বসলেন বা জামাতের সাথে, এবং তারাইও বলেছে
যে আওয়ামী লীগকে ঠেকাতে তারা ঐক্যবদ্ধ থাকবে, এটা তারা বলেছে। জি স্যার, এই ব্যাপারে আপনার ভবিষ্যৎ কি মনে হয়, কি হতে যাচ্ছে? না মানে জিনিস হলো কি যে পুরানা জিনিসই তো, মানে আপনাকে দেখতে হবে যে এগুলো বারবার একই কথা, যে 1978 সালে যখন বিএনপি প্রতিষ্ঠা হয়, তখন যে তাদের যে প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, উনি তো এই দেশে গোলাম আজম খান ছিলেন 3 মাসের ভিসা দিয়া। তারপরে তো এখানে বাংলাদেশের রাজনীতিগুলাকে তো, এই সাম্প্রদায়িক রাজনীতিগুলাকে তো জিয়াউর রহমান, এই জেনারেল জিয়া একটু এখানে উন্মুক্ত করে দিয়েছিলেন। উনি তো শাহাজিজকে প্রধানমন্ত্রী বানাইছিলেন, মশিউর রহমানকে, তারপর আব্দুল আলিমকে, তাদেরকে মন্ত্রী বানাইছিলেন। এখন এর মাঝখানে মাঝে মাঝে একটা ধোঁয়া উঠতো, মানে আমি যতটুকু দেখছি যে না, এটা প্রথম হইলো বিএনপির অনেক মুক্তিযুদ্ধ আছে বিএনপির দলের মধ্যে, সুতরাং তারা আর ওই ইয়াতে, মানে তারা মুক্তিযুদ্ধের পক্ষের দলই হবে, বা ঠিক আছে এটা জিয়া রহমান সাহেব প্রথম হয়তো নানা কারণে হিসাব নিশাকে করছে, ঠিক আছে এখন হবে, এরকম তো আছে। কিন্তু আবার যখন 2001 সালে ক্ষমতা গেল 4 দলীয় জোট করে, তখন কিন্তু জামাতের 2 জনকে একবারে চিহ্নিত যুদ্ধ করে দিতে মন্ত্রী বানাইলেন, এবং পাকিস্তানের আইএস এর সাথে সম্পর্ক। এখন 1991 সালে 91 সালে যে বিএনপি ক্ষমতায় আসছে, এটা তো তখন পাকিস্তানের যে আসাদ দুরানি, সেগুলো তো বিভিন্ন পত্র পত্রিকা আসছে, আপনারাও দেখেছেন যে তারা এখানে উনি আদালতে, আসাদ দুরানি আদালতে স্বীকারোক্তি দিয়েছে যে আমাদের আইএসআই আমাদের প্রতিবেশী বিভিন্ন রাষ্ট্রতে কত টাকা দিয়েছে, এবং বাংলাদেশে সরকার আনার জন্য তারা কত টাকা বিএনপি কে জামাতকে দিয়েছে।